আমার জীবনটা যে এমন হবে, যদি সে কথা আগে জানতাম তাহলে কি আর এই বাড়িতে বিয়ে করে আসতাম? কপাল, কপাল, সবই আমার কপাল। আমারও তো সেই একই অবস্থা হয়েছে। এই বাড়িতে সতীন আছে জানলে আমি কি বিয়ে করে আসতাম নাকি? যখন আসার ইচ্ছে ছিল না তাহলে এই বাড়িতে এসেছিস কেন? এ বাড়িতে আসার পরে তো বুঝতে পেরেছিস যে এই বাড়িতে তোর থেকে আগে আমি আছি। আমার এই বাড়িতে আমার অধিকার বেশি, তাহলে চলে গেলি না কেন? আমি তো আর তোমার মতো নয় যে সমাজের লোকজন লাজ লজ্জা এই সবের কথা ভাববো না। বিয়ের পর স্বামীর বাড়িতে ঘর করতে এসেছি। আমার ভাগ্যে যদি সতীনের সংসার থাকে তাহলে আমি আর কি করব, তাই করতে হবে। আমার বিয়ের সময় বাবা কত কথা বলেছিল, কত নাকি ভালো ছেলে, অথচ বিয়ে হবার বছর ঘুরতে না ঘুরতেই আর এক সতীন নিয়ে এসে হাজির করলো বর। মুখে বেশি কথা না বলে তাড়াতাড়ি কাজটা শেষ করো তো। কখন রান্নাঘরে ঢুকে ভাত করতে বসেছো, এখনো হলো না? আমার তো তরকারি সব কাটা হয়ে গেল। তরকারিও তো করতে হবে নাকি, নাকি শুকনো ভাত খেয়ে দিন কাটাবো? হ্যাঁ, সেই তো আমি সব কিছু করি আর মহারানী গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে এসেছেন এ বাড়িতে। দুটো তরকারি কেটে দিয়েছিস, তাও আবার কত কথা। ওটা না করলেও আমি করতে পারতাম। নেহাত আমার পায়ের ব্যথা, না হলে তোকে ওই কাজটা কি আর করতে বলতাম? ঠিক বলেছ, এই বাড়িতে আসার পর থেকেই তোমার পায়ে ব্যথা লেগেই রয়েছে। সে ব্যথা যে কবে কমবে? কাল বাবা এসেছিল, বলেছে এবারে ওনাকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে 2 দিন ঘুরে আসতে। আজ উনি এলে ভাবছি সেই কথাই বলবো। খবরদার, একদম না। আমি সেই কবে থেকে বলে রেখেছি আমার সঙ্গে সে আমার বাপের বাড়িতে যাবে, আর তুই এসেছিস তাকে নিয়ে যাওয়ার জন্য? কিছুতেই হবে না। দেখো দিদি, আমাদের কপালে যা ছিল তাই হয়েছে। শুধু শুধু এই সব নিয়ে ঝগড়াঝাটি আমার মোটেই ভালো লাগে না। মায়ের শরীর ভালো না, তাই বাবা এসেছিল একবার নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি ওনাকে ছাড়া যাব না বলেছি, তাই তো বাবা ফিরে গেল। আমায় একবার অন্তত বাপের বাড়ি থেকে ঘুরে আসতে দাও। একবার বাড়ি গেলে সেখানে ওনাকে রেখে দেব, এখানে আর আসবো না। এখানে এসে সতীনের সংসার করতে আর ভালো লাগছে না। একবার সুযোগ পাই ওনাকে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব, তারপরে আর ফিরবই না। এইখানে ওই মেয়ে কতদিনে একা একা থাকতে পারে আমিও দেখব। আমার নাম বিমলা, আমার সঙ্গে চালাকি। একবার যদি বুঝতে পারতাম এমন কাজ করতে চলেছে, তাহলে তাহলে আর কিছুতেই এত বড় বিপদ হতে দিতাম না। বিমলা আর রমলা হলো ভুবনের 2 বউ। বিমলার সঙ্গে বিয়ে হয়েছে 2 বছর, আর রমলার সঙ্গে বিয়ে হয়েছে 1 বছর। 2 সতীন একে অপরকে 2 চোখে দেখতে পারে না, সে কথা ঠিক, কিন্তু তারা নিজেদের সংসারের ঝামেলা বাইরে প্রকাশ করতেও পছন্দ করে না। তাই ভুবনের দুজনকেই বেশ ভালো লাগে। এইবার একটা বড় বিপদ হতেই চলেছে, বুঝলি রহমত। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। কেন রে ভুবন, অমন কথা বলছিস কেন? কি হয়েছেটা কি? আর বলিস না, আজ সকালেই আমার নতুন শ্বশুরমশাই এসেছিল, মানে দ্বিতীয় পক্ষের। শাশুড়ি মায়ের নাকি খুব শরীর খারাপ, তাকে একবার দেখতে যেতেই হবে। এদিকে নতুন বউকে নিয়ে যদি চলে যাই তাহলে আগের বউ যে মনে বড় কষ্ট পাবে। তাছাড়া তুই তো জানিস ওদের দুজনের মধ্যে বনিবনা ভালো নয়। আচ্ছা ভুবন, তুই তোর প্রথম বউকে খুবই ভালোবাসিস, তাহলে আবার 1 বছরের মধ্যে রমলাকে বিয়ে করলি কেন? সে কি আর আমি এমনি এমনি করেছি, সে কথা রমলা নিজেও জানে। বিমলাকে ছাড়া আরো একটা বিয়ে করার কথা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি, কিন্তু সবই হয়ে গেল। কি করে হয়ে গেল সেটাই তো জানতে চাইছি। এতগুলো দিন হয়ে গেল, অথচ এই ব্যাপারে তো আমাকে কখনো কোনো কথা বলিসনি। ভীষণ রোদ্রে রহমত, অনেক ধান কাটা হয়েছে, ওই গাছের ছায়া থেকে একটু বসি, তারপরে তোকে বলছি সব কথা। আজ থেকে 1 বছর আগেকার কথা, বুঝলি। তখন বিমলার সঙ্গে আমার বিয়ের প্রায় বছর খানেকের একটু কম সময় হয়েছে বোধহয়। এমন সময় আমি একটা কাজে পাশের গ্রাম মোহনপুরে গিয়েছিলাম। আমার অবস্থাটা তুমি একদম বুঝতে পারছো না বাবা। তোমার বিয়ে হয়ে গেছে সে কথা তো আমি জানি, কিন্তু রমলার মা রমলা কেউ জানে না। তাছাড়া তুমি তো জানো, ছোটবেলায় তোমার মা আমাদের কথা দিয়ে গেছিল তোমার সঙ্গে রমলার বিয়ে দেবে। সমস্ত কথাই বুঝতে পারছি। ছোটবেলায় যখন আমরা এই গ্রামে ছিলাম
তখন আমাদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো ছিল। রমলাকে তো তখন থেকেই চিনতাম, কিন্তু তারপর তো গ্রাম থেকে আমরা যখন চলে যাই তখন এসব কিছু আমাদের মনে ছিল না। মাও দু একবার ও কথা বলেছিল বটে, তারপরে বুঝতেই পারছেন বাবা মায়ের মৃত্যুর পর আমি আর সেই ছোটবেলা থেকে রমলার সঙ্গে তোমার ভাব, তোমার মায়ের কথায় আমরা তো আর ঠিক করে নিয়েছিলাম যে তোমার সঙ্গেই রমলার বিবাহ হবে। এবার সেই মতো রমলার বিবাহের কোনো চেষ্টাও আমরা করিনি। রমলার মা সব সময় বলতো তুমি একদিন আসবে এবং রমলাকে বিয়ে করে নিয়ে যাবে। এখন কি হবে বলো? তোমার অবস্থা আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমাদের অবস্থা এখন খুব একটা ভালো নয়। রমলার যে কোথাও বিয়ে দিতে পারবো তার জন্য তো টাকা পয়সা দরকার। তাছাড়া কোন বাড়িতে যাবে, কেমন থাকবে? তোমার সঙ্গে বিয়েটা হলে আমরা নিশ্চিন্ত হতাম। বছরখানেক হলো আমার বিয়ে হয়েছে, সে কথা তো আপনারা শুনেইছেন। আজ অনেকদিন পর এইদিকে এসে আপনাদের খোঁজটা পেয়ে গেলাম, কিন্তু এমন যে অবস্থা হবে ভাবিনি। আর বিশ্বাস করুন এসব কিছুই আমার মনে ছিল না। এখন আমরা কি করব? আমার মেয়েটা তো মরে যাবে, আমাদের পক্ষে তার বিয়ে দেওয়া সম্ভব নয়। আর তুমিও যদি তাকে গ্রহণ না করো তাহলে। তার মানে তোর সমস্ত কথা জেনে শুনে রমলার বাবা মা তোকে জোর করলো, কিন্তু রমলা নিজে কি সব জানতো? আমি তাকে সবকিছু বলতে চেয়েছিলাম, চেয়েছিলাম তাকে সবকিছু খুলে বলি, তারপরে যদি তার সায় থাকে তাহলে তাকে বিবাহ করব। কিন্তু তার বাবা মামায় তাকে কোনো কিছু বলতে দেয় না। রমলা নিজেও যে আমায় বিয়ে করার জন্য অপেক্ষা করছিল, তার সঙ্গে আমি কথা বলে তা বুঝতে পারি। বিশ্বাস কর, রমলা যাতে শুধুমাত্র ভালো থাকতে পারে তাতেই তার বাবা মা শান্তি ছিল। তাই আমি আর। সবই বুঝতে পারছি ভুবন, কিন্তু দুজনকে নিয়ে এইভাবে সংসার করে তুই ভালো থাকতে পারবি কোনোদিন? বিমল আর রমলা দুজনেই বুদ্ধিমতী, তাই তারা বাইরে কারো সামনে এসব নিয়ে ঝগড়াঝাটি করে না। কিন্তু আমি নিজের কানে শুনেছি ভেতরে ভেতরে তাদের মধ্যে কিন্তু অনেক সংঘাত। ধান তুলে ফেলতে হবে, কাল সকালে রমলাকে নিয়ে তার বাড়িতে যেতে হবে। তার মায়ের খুব শরীর খারাপ, এই সময় গেলে যদি একবার তাকে দেখা যায়, না হলে। এরপর দুজনে মিলে ধান কাটার কাজ শেষ করে সন্ধ্যের সময় নিজেদের বাড়িতে ফিরে আসে। কি হলো, সন্ধে হয়ে গেছে, ঘরের মধ্যে শুধু হ্যারিকেন জ্বলছে। আজ সন্ধে প্রদীপ দাওনি? ধূপ ধুনো নেই, কি হয়েছেটা কি? আমি আর এখানে থাকবো না, সতীনের সংসার আমি আর করতে পারবো না। তুমি আমায় বাপের বাড়িতে দিয়ে এসো। রমলার কথা আমায় না জানিয়ে মিথ্যে বলে সতীনকে সংসারে এনে তুলেছো। আমায় বাপের বাড়িতে দিয়ে এসো, আর না হলে অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। আরে কি মুশকিল, আমি অন্য কোথাও থাকার ব্যবস্থা কোথায় করব? তোমরা তো জানোই আমার অবস্থা, এইটুকু জমি চাষ করি, আর তাতেই তো তার সংসার চলে। আর বাড়িটা বাবা তৈরি করেছিল, তাই ঠিকভাবে থাকতে পারছি। অন্য কোথাও তোমাদের আলাদা আলাদা করে রাখবো কি করে বলো তো দেখি? আমি কিছুই জানি না। এই বাড়িতে হয় আমি থাকবো, না হলে ও থাকবে। যে কোনো একজনকে নিয়ে তোমায় এই বাড়িতে থাকতে হবে, আর না হলে অন্য কিছু ভাবো। তুমি এভাবে কেন বলছো? একটু শান্ত হও, তুমি তো জানোই। দেখো, আমি তো তোমায় আগেই বলেছি আমার মায়ের শরীর খুব খারাপ, কাল সকালেই আমাদের বাপের বাড়ি যেতে হবে। তুমি কি যাবে? আর দেখো, যদি তুমি এর মাঝে কোনো ব্যবস্থা না করো তাহলে কাল সকালে আমি একাই বাপের বাড়ি চলে যাব, আর আসবো না। এবার আমি কি করি? এমন ভয়টাই পাচ্ছিলাম আমি। হে ভগবান, আমায় তুমি এই কোন বিপদের মধ্যে ফেলেছো? তুমি রক্ষা করো। কি হলো? উনি কোথায়? তখন রাগের মাথায় অনেক কিছু বলেছি, রাতের বেলা না খেয়ে দেও তো শুয়ে পড়লাম। কিন্তু কিন্তু ও গেল কোথায়? একবার উঠে গিয়ে দেখি তো। মানুষটা যে খারাপ তা তো কোনোদিনও মনে হয়নি। কখনো আমার সাথে উঁচু গলায় কথা বলেনি, কখনো কিচ্ছু বলেনি। তাহলে হঠাৎ এমন একটা কাজ করতে গেল কেন? যতদূর জানতাম আমাকেও খুব ভালোবাসতো। ওই একটা বছর তো আমাদের ভালোভাবেই কেটেছিল, কত সুখে ছিলাম আমরা। কিন্তু ওই মেয়েটা আসার পর থেকে সর্বনাশ লেগেই আছে।
কি জানি ভগবান আমার ভাগ্যে কি লিখে রেখেছে, কাল সকালে উঠেই বোঝা যাবে। ছোটবেলায় ওকে কত দেখেছি, তারপরে হঠাৎ করে গ্রাম থেকে চলে গেল। বাবা মায়ের কাছে সব সময় শুনতাম ভুবন একদিন এসে আমায় বিয়ে করে নিয়ে যাবে। যখন এলো তখন আমি মনে মনে বেশ খুশি হলাম, কিন্তু এখানে এসে যে এমন অবস্থা দেখতে হবে, বাবা মা আমায় শেষমেশ এমন এক অবস্থার মধ্যে ফেললো, এর থেকে ভালো তো আমায় মেরে ফেললেই পারতো। বিমলা রমলার থেকে একটু দূরে দেওয়ালের কাছে হেলান দিয়ে বসে রইল। সতীনের ঘরে সংসার করার থেকে যদি আমি বিষ খেয়ে মরে যেতাম তাহলে ভালো হতো। যদি বিমলা দিদি একটু ভালো হতো তাহলে অন্য কথা ছিল, কপালকে মেনে নিয়ে কোনোভাবে থাকতে পারতাম, কিন্তু তার সঙ্গে কিছুতেই থাকা যায় না। কাল সকালে যেভাবেই হোক আমাকে বাপের বাড়িতে চলে যেতে হবে, আর তারপর সেখানেই থাকবো। আরে কেউ একটা কিছু বলছে না? আরে আশ্চর্য, উনি তো, এ কি, ওনার পায়ের কাছে ওটা কি? কাটা দাগ না? সাপে কামড়েছে নাকি? কিন্তু কোথাও তো কিছু নেই। আরে আরে, ওইটা কি? একটা সাপ চলে যাচ্ছে। তুমি কেমন আছো? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? হে, কি সর্বনাশ হয়ে গেল গো! আরে কি হয়েছে? অমন ভাবে চিৎকার করছিস কেন রাতের বেলা? একটু শান্তিতে ঘুমোতেও দিবি না? আরে রমলা, কি হয়েছে? তোর চোখে জল কেন? দেখো না, দেখো না, ওনাকে সাপে কামড়েছে, পায়ের কাছে সাপে কামড়েছে। এইসব কি কথা বলছিস রে? সর্বনাশ! এখন আমি কি করি? হায় হায়, ঠিকই তো বলেছিস, সাপে কামড়েছে। গোটা শরীর কেমন যেন নীল হতে শুরু করেছে। আমি তখন এলাম, অথচ ভালো করে যে দেখবো, মনের মধ্যে এত রাগ ছিল যে কিছুই খেয়াল করিনি। বিমলা দিদি, আমাদের এখন এসব কথা ভাবলে হবে না, যে করেই হোক ওনাকে বাঁচাতে হবে। তুমি একটা কাজ করো, তুমি এখন তাড়াতাড়ি কাউকে খবর দাও, আর ওই বিষ তোলার ওঝাকে নিয়ে আসতে হবে। আমি ততক্ষণে পায়েই বাঁধন দিয়ে দিচ্ছি, বিষটা তাহলে আর ছড়াবে না। আরে বিমলা যে, আরে এই অসময় তুমি এমন ভাবে যাচ্ছটা কোথায়? কি হয়েছে কি? তোমায় এত রাতে কোথাও যেতে হবে না, তুমি যাও, তুমি বাড়িতে ফিরে যাও। আমি এখনই গিয়ে সাপের বিষ তোলার কবিরাজকে ডেকে আনছি। আমি যদি রমলার সঙ্গে রাগারাগি করে রাতের বেলা ভাত না খেয়ে ঘরে চলে না যেতাম, তাহলে তাহলে আর এমন কিছু হতো না, কিচ্ছু হতো না। কি হবে এখন? আহা, তুমি বুঝতে পারছো না, এসব কথা বলার এখন সময় নেই। তাছাড়া তুমি জানো না ভুবন কেন রমলাকে বিয়ে করেছে? সে অনেক কাণ্ড, আমি তোমায় পরে বলছি। সে কি? কিন্তু উনি যে আমায় বলেছিল সে ইচ্ছে করেই করেছে। ঠিক আছে, তুমি এখন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি কবিরাজকে ডেকে আনো, সব কথা পরে শুনছি। ওরে মুখপুরি, তুই তো বিধবা হবি, তার সঙ্গে সঙ্গে কি আমাকেও বিধবা করবি নাকি? ঘুমোতে দিস না, ঘুমোতে দিস না, জাগিয়ে রাখ ওকে। তাড়াতাড়ি জল নিয়ে আয়। বিষটা এখনো খুব বেশি উপরে উঠতে পারেনি। তোমরা যখন পায়ে বাঁধন দিয়েছিলে ঠিক তার আগেই বোধহয় কামড়েছিল সাপটা। সঠিক সময় বাঁধন পড়ায় বিষ ছড়ায়নি, আর কোনো চিন্তা নেই। ও ঠিক হয়ে যাবে তো কবিরাজ মশাই? কোনো অসুবিধা হবে না তো? আমার বড় চিন্তা হচ্ছে যে না হলে কি সকালে একবার রহমতকে দিয়ে ওই আমাদের গ্রামের শেষে যে শহরের রাস্তার কাছে বড় কবিরাজ আছে সেখানে নিয়ে যাব। যা ওষুধ দিয়েছি তাতে শরীরে বিষ আর ছড়াতে পারবে না, কিন্তু কাল সকালের দিকে একবার ওইখানে নিয়ে যাওয়া দরকার।
ওখানে না নিয়ে গেলে শরীরে যে বিষ আছে সেটা বার করার ব্যবস্থা হবে না, ওরাই সেটা বার করে দেবে। তাহলে আর কোনো চিন্তা থাকবে না, ও ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আমার স্বামীর কিছু হবে না তো কবিরাজ মশাই? আমার জন্য সব হয়েছে। আমি যদি দিদির সঙ্গে রাগারাগি করে রাতের বেলা এমন না করতাম, তাহলে তাহলে বোধহয় এমন কিছুই হতো না। তোমাদেরই বা দোষ কিসের? সতীনের ঘর করতে কেই বা পছন্দ করে বলো তো? ভুবনের মতো একটা ভালো ছেলে কেন যে এমন কাজ করলো সেটাই তো বুঝতে পারি না। আমি বলছি কেন করলো, এমনি এমনি এমন কাজ করেনি ভুবন, আর সেও বাধ্য হয়েই করেছিল। আমিও তো তাই ভাবি, ভুবনের মতো বুদ্ধিমান একটা ভালো ছেলে এমন কাজ কি করে করতে পারে? তাছাড়া বিমলার যখন জ্বর হয়েছিল তখন ভুবন সারা রাত জেগে তার মাতার কাছে জেগে তার সেবা করেছে, তাকে সুস্থ করেছে। কতবার দৌড়ে দৌড়ে আমার কাছে গেছে। তার মানে রমলার বাবা মায়ের কথা এবং রমলার যাতে কোনো সমস্যা না হয় তার জন্য এসব বিয়েটা করেছিল। আমি অনেকবার জানতে চেয়েছিলাম, বলেছিল ভগবানের যা ইচ্ছে তাই হয়েছে। একবারও আসল কথা আমায় খুলে বলেনিও। তার মানে সেদিন রাতে আমি ঠিক কথাই শুনেছিলাম। সেদিন রাতে ও যা বলেছিল তা ছিল মিথ্যে কথা। সেদিন যখন ভুবন বৃষ্টির সন্ধ্যার সময় আমাদের বাড়িতে গিয়েছিল, তখন আমি ঘরে ছিলাম। প্রথমে ভুবন এসেছে শুনতে পেয়ে খুশি হয়েছিলাম খুব। পরে যেন মনে হলো ভুবনের সঙ্গে বাবা মা চাপা গলায় কিছু কথা বলছে। একটু পরেই বাবা মা ঘরে এসে বলেছিল, ভুবনের সাথে সমস্ত কথাবার্তা হয়ে গেছে, কালকে সে তোকে এখানে মন্দিরে বিয়ে করে নিয়ে চলে যাবে। কিন্তু বাবা, এত তাড়াতাড়ি বিয়ে করে নেব? তাছাড়া এতদিন পরে তোমরা ভুবনকে দেখেছো, তার ব্যাপারে কোনো কিছু না জেনে না বুঝে। আমাদের কথা তোকে শুনতেই হবে। তুই যদি কালকের মধ্যে ভুবনকে বিয়ে না করিস, তাহলে তুই মনে রাখিস, তুই আমার আর তোর মায়ের মরা মুখ দেখবেই বলে দিলাম। এরপরে বাবা মা আমায় আর কিচ্ছু বলে না, এমনকি ভুবনের সঙ্গে কথা বলতেও যায় না। ভুবন সে রাতে আমাদের বাড়িতেই ছিল। পরদিন তার সঙ্গে আমার সন্ধ্যাবেলায় বিয়ে হয়ে যায়। আমি কিন্তু খুশি হয়েছিলাম এই বিয়েতে, কিন্তু এইখানে এসে যখন জানতে পারি এ বাড়িতে তার বউ আছে, বছরখানেক আগে সে বিয়ে করেছিল, তখন মাথায় আকাশ ভেঙে পড়েছিল আমার। এইবার তোমরাই ঠিক করো, তোমরা কি করবে? কে এই বাড়িতে থাকবে আর কে বাপের বাড়িতে ফিরে যাবে? ওই তো ভুবনের জ্ঞান ফিরেছে মনে হয়, কাল সকালে ওকে নিয়ে হাসপাতালে যেতে হবে। এই পূব আকাশে সূর্য উঠতে শুরু করেছে কবিরাজ মশাই। তোমরা দেরি করো না, বুঝলে? এখন গরুর গাড়ি ব্যবস্থা করে ফেলো, আর বাকি এখন কি করতে হবে সেটা আমি পরে বলে দেবো। হ্যাঁ, কি হয়েছিল বলো তো আমার? কাল রাতে যেন পায়ে কিছু কামড়ালো, তারপর আর কিছুই মনে নেই আমার। তোমাদের চোখে জল কেন? জেনে না বুঝে আমরা তোমায় অনেক কথা বলে ফেলেছি, অনেক কষ্ট দিয়েছি। আমায় ক্ষমা করে দাও। আমাকেও ক্ষমা করে দাও। আমার বাবা মায়ের কথায় তাদের জন্য তুমি এমন একটা কাজ করেছো, অথচ আমি বারবার তোমাকে দোষ দিয়েছি। তোমার আর চিন্তা নেই, আমি আর বিমলা দিদি এই বাড়িতেই থাকবো, আর আমরা কখনোই নিজেদের মধ্যে ঝগড়া করব না। রমলা ঠিকই বলেছে, আর তোমার কোনো চিন্তা নেই। তোমায় আর আমি কখনোই বাড়ি থেকে অন্য কোথাও যাবার কথা বলবো না। রহমত গরুর গাড়ি আনতে গেছে, তার সঙ্গে চলো, আমরা ওই গ্রামের শেষে ওই বড় কবিরাজের কাছে যাব। তার মানে তোমরা সবকিছুই জানতে পেরে গেছো? আমি কখনোই তোমাদের কাউকে দুঃখ দিতে চাইনি, কারো সঙ্গে অন্যায় করতে চাইনি, কিন্তু ভাগ্যের ফেরেই আমার এমন কাজ করতে হয়েছে। তোমাদের দুজনের সঙ্গে আমি অন্যায় করেছি, তোমরা আমায় ক্ষমা করো। ভুবন চলে আয়, এই গরুর গাড়ি চলে এসেছে। দাঁড়া, আমি তোকে ধরছি। সাপটা যখন আমার পায়ে কামড়ালো, রহমত, তখন আমি কি ভাবছিলাম বলতো? আমি চলে গেলে ওদের দুজনের কি হবে? কিন্তু কেন জানি চিৎকার করতে পারিনি। সঙ্গে সঙ্গে যেন শরীরটা কেমন যেন অবশ হয়ে গেল। আরে তোমরা কোথায় যাবে? আমরা সঙ্গে যাব, বড় কবিরাজের কাছে গিয়ে ওকে ঠিক করে আনতেই হবে। তারপর তারপর রমলার বাপের বাড়িতে যেতে হবে না, আর অসুস্থ মাকে দেখতে যেতে হবে তো। তারপরে না হয় একবার আমাদের বাড়িতেও যাব। ভুবন অবাক হয়ে তাকালো বিমলার দিকে। বিমলা এগিয়ে গেল রমলার দিকে।
তার সামনে 2 হাত জোড় করে বলল, আমি দুঃখ দিয়েছি তোকে, অনেক কষ্ট দিয়েছি, আমায় ক্ষমা করে দে রমলা। আমিও তোমায় অনেক কথা বলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এখন চলো, সবকিছু ঠিক করা দরকার, তারপরে আমরা দুজনে মিলে সবকিছু ঠিক করে দেব। একেই বলে ভগবানের ইচ্ছে। ভগবান সব থেকে জটিল পরিস্থিতিও খুব সুন্দর করে ঠিক করে দিতে পারে। চল ভুবন, অনেকটা যেতে হবে। আয় আয়, উঠে আয়। তোমরা উঠে বসো। ওখানে ভুবনের বাবা মায়ের সঙ্গে আমাদের পরিবারের ভালো সম্পর্ক ছিল। ভুবনের বাবার জমি জমা নিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল, তাই সেখান থেকে চলে আসে। তবে আমি অনেকবার ভেবেছিলাম সে হয়তো ফিরে আসবে, কিন্তু এলো না। একেবারে এলো ওই একদিনই। যাই হোক না কেন, এখন 2 সতীনের সংসার যে এবার ভালো জমবে তা বুঝতে পারছে ভুবন, কারণ তখন গরুর গাড়িতে সবাই একটু একটু করে হাসছে।